কথার মাঝে অর্ণবের ফোনটা বেজে উঠল। ফোনটা রিসিভ করে কানে নিতে তার চেহারার রং বিবর্ণ হয়ে গেল। বুঝতে পারলাম না কি হলো তার। কি শুনে এমন চেহারা বানিয়ে ফেললো মুহূর্তের মধ্যে। কারণ জানতে চাইবো। এর পূর্বে সে বিরিয়ানির প্যাকেট বেডের উপর রেখে রুম থেকে ঝড়ের বেগে চলে গেল। নিশ্চয়ই সে অপ্রীতিকর কোনো সংবাদ শুনতে পেয়েছে, অন্যথায় তার চেহারাটা ওরকম মলিন আকার ধারণ করতো না। কিন্তু সেই দুঃসংবাদ বা অপ্রীতিকর সংবাদটি কি? বিছানা থেকে উঠবো সেই শক্তি থাকলেও ইচ্ছা হচ্ছে না ওঠার। একটুখানি শক্তির পরিমাণ বেড়েছে বলে অনুভব করতে পারছি। সেটার কারণেই অর্ণবের সাথে কিছুক্ষণ কথা বলতে পেরেছিলাম। অবশিষ্ট বিরিয়ানি নির্লিপ্তে তৃপ্তি সহকারে খেয়ে নিলাম, সেই সাথে জ্বর ও ব্যথার ট্যাবলেটও। এরপর বিছানা ছাড়ার সিদ্ধান্ত নিলাম। গায়ে যতটুকু শক্তি ছিল সেই সমস্ত শক্তি ব্যয় করে বিছানা থেকে মেঝের উপর পা রাখলাম। পুরো শরীরে এতটা ব্যথা হয়েছে যে মনে হচ্ছে রাতভর কেউ আমাকে পিটিয়েছে, কিংবা কেউ দেহের উপর চড়ে চাবুক মেরেছে। রুম থেকে গুটি গুটি পায়ে বের হলাম। অর্ণব কোথায় গেল সেটা জানার উদ্দেশ্যে এই রুম থেকে ও রুম উকি দিতে লাগলাম। না, তাকে কোথাও পাওয়া গেল না। ওয়াশরুমেও নেই সে। তবে কই গেল সে তার বাসায় গেল কিনা? ফোন দিলে ভালো হবে, কিন্তু আমি তো তার নাম্বার জানি না। আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের কারো নম্বর মুখস্থ নেই, এমনকি ছোট ভাইটার ফোন নাম্বারও নেই। শুধু রিমনের নাম্বারটা মুখস্থ আছে। আচমকা আমার স্মরণে এলো অর্ণবের হাতে তো সে সময় রিমনের সেলফোনটাই দেখতে পেয়েছিলাম। তাহলে নিশ্চয়ই তার কাছে এখনো ফোনটা আছে। দেরি করলাম না, আমার রুমে ফিরে গিয়ে ফোনটা হাতে তুলে নিয়ে রিমনের নাম্বারে ডায়াল করলাম। রিং হচ্ছিল, কিন্তু ফোন রিসিভ না হয়ে কেটে গেল। আবারও ডায়াল করলাম, কিন্তু এবারও কেটে গেল। এভাবে 7 বার ফোন দেওয়া হলে সর্বশেষবার ফোনটা রিসিভ হলো। ফোন রিসিভ হতেই ওপাশ থেকে শুনতে পেলাম, কি ব্যাপার, এত ফোন দিচ্ছ কেন? আমি কৌতূহলী কণ্ঠে জিজ্ঞাসা করলাম, এরকম বলবে কেন সে? সত্যি কি সে এই বাসায় 1 মাস ছিল? আমি তো ওই দিন চলে যাবার পর কোনো খবর রাখিনি। হ্যাঁ রে বোকা, সে এই বাসায় পুরো 1 মাস বসবাস না করে থাকলে আমি এমনি এমনি বলছি? আমাকে কি পাগল ভাবিস? আজকে তো আব্বু আম্মু অর্ণবের সাথে কথা বললো। আপু কি বলছো? তোমার আব্বু আম্মুকে কই পাবে? তারা তো 2 মাস হলো মারা গেছে। কথাটা শোনা মাত্র রিফাতের গালে কষে থাপ্পড় লাগিয়ে দিলাম। রাগে গা চলছিল আমার। কি সব আবল তাবল বকছে সে। অর্ণবের মতো আমার ভাইটাও পাগল হয়ে গেছে। তীব্র রাগকে দমন করা কষ্টসাধ্য ব্যাপার হয়ে দাঁড়ালো। রিফাতের দিক থেকে চেহারা ঘুরিয়ে নিলাম এবং ক্ষিপ্ত স্বরে বললাম, তুইও কি অর্ণবের মতো পাগল হয়ে গেলি? বুঝতে পারছি না, তুই আমার নিজের আপন ভাই। তুই আমার নিজের আপন ভাই হয়ে কেমনে এরকম একটা মিথ্যাচার করতে পারলি? রিফাত নিচু স্বরে জবাব দিল, সরি আপু, আমি তোমার আপন ভাই নই। আমি তোমার সবচেয়ে প্রিয় বান্ধবীর ছোট ভাই হই। আমার আপু মারা যাবার পর তুমি আমাকে এই বাসাতে এনে রেখেছো। শিমলার সাথে বিয়ে হবার পরই এই বাসা ছেড়েছি। রাগটা নিমেষেই হারিয়ে গেল। এবার আমি হতভম্বের চোখে তাকালাম রিফাতের চোখ বরাবর। তার চোখ বলে দিচ্ছে সে সত্যি বলছে না। সে সাহস পেল কি করে আমার সামনে দাঁড়িয়ে এমন মিথ্যাচার করার? এত বছর ধরে তাকে আদর যত্নে বড় করলাম, আর সে এমন মিথ্যাবাদী হলো। রিফাতকে তীব্র রাগমাখা কণ্ঠে বললাম, তুই আমার সামনে থেকে যা। আমিও স্বীকার করলাম তুই আমার ভাই না। এমন মিথ্যাবাদী কেউ আমার ভাই হতে পারে না। মিথ্যাচার করার সীমা থাকে। বাসাতে বাবা মা উপস্থিত, অথচ তুই বলতেছিস তার মৃত। মন চাচ্ছে থাপড়িয়ে সবগুলো দাঁত ভেঙে দিই। এরপরেও রিফাত নির্লজ্জের মতো করে জিজ্ঞাসা করলো, কই তোমার বাবা মা? কই দেখাও তো। দেখবি, চল গেস্ট রুমে চল। তাদের দেখাতে পারলে তোর সবগুলো দাঁত ভেঙে ফেলবো আমি। রিফাতকে সঙ্গে নিয়ে গেস্ট রুমের দিকে ছুটলাম। গেস্ট রুমে ঢুকলামও, কিন্তু মা বাবার দেখা পেলাম না। গেস্ট রুমে না পেয়ে বাসার সমস্ত রুমে ঢুকে খোঁজ নিলাম, পেলাম না তাদের। ছাদেও নেই, ওয়াশরুমেও নেই। তাহলে গেল কই? এত খোঁজাখুঁজির পর যখন তাদের পেলাম না, তখন রিফাত আমাকে শীতল কণ্ঠে বলল, এত উত্তেজিত হবার কিছু নেই। তুমি হয়তো ঘোরের মধ্যে ছিলে। অসুস্থতার কারণে তোমার বাবা মাকে দেখতে পেয়েছো। এখন এসব নিয়ে চিন্তা করো না, শুধু শুধু টেনশন বাড়ানো। রিফাতের কথা শুনে রাগের মাত্রা ক্রমেই বেড়ে চলেছে। হাত নিষ্পিস করছিল তাকে আঘাত করার জন্য। তার কথার জবাব না দিয়ে আমার রুমের ভেতর ঢুকলাম। দরজাটা বন্ধ করে বালিশে মুখ চেপে কাঁদতে লাগলাম। মন ভরে কান্না করে গেলাম। নিজের ভাইকেও আজ বিশ্বাস হচ্ছে না, বাবা মা কেউ না। তারা বাসায় এসে হঠাৎ কোথায় চলে গেল কে জানে। আব্বুর নম্বরে ফোন দিলাম, কিন্তু ফোন বন্ধ পেলাম। কি হচ্ছে আমার সাথে এসব? অর্ণব না হয় আপনজন কেউ নয়, রিফাত তো আমার ভাই। সে কেন মিথ্যা বলবে? আমি নাকি তার বোন নই? তবে কে আমি? কাঁদতে কাঁদতে আমার ডায়েরির কথা মনে পড়ে গেল। অনেক দিন হলো ডায়েরিতে কিছু লিখি না। মূলত সুখানন্দের মুহূর্তে ডায়েরিতে কিছু লিখে রাখি। তবে আজকে এমন কষ্টের মুহূর্তে ডায়েরিতে কিছু লিখতে খুব ইচ্ছা যাচ্ছে। অন্তত ডায়েরির পাতায় কয়েক লাইন লিখে দুঃখ ভোলার চেষ্টা করব। রিমনকে দেখতাম সে প্রতিদিন রাতে তার ডায়েরিতে কি যেন লিখতো। লেখা শেষ করে ডায়েরিটা কোথায় রাখতো খুঁজে পেতাম না।
এই মুহূর্তে তার ডায়েরির কথাটা মনে পড়ে গেল। সে তো দুনিয়াতে নেই, ডায়েরিটা পড়লে তার কোনো ক্ষতি হবে না, লজ্জিতও হবে না, আমাকেও তার কোনো কথার জবাব দিতে হবে না। ডায়েরি হাতে নিয়েছি, এটারও কৈফিয়ত দিতে হবে না। কান্না থেমে গেছে আমার, চোখের কোণে ভিড় জমানো পানিগুলো মুছে ফেললাম। আগ্রহ ও উৎকণ্ঠা নিয়ে রিমন যে রুমটা বেশি পছন্দ করত এবং সে যে রুমে বিয়ের রাত্রিতে আমাকে নিয়ে বাসরাত যাপন করেছিল সেই রুমের দিকে ছুটলাম। রুমের বিছানা এলোমেলো করে দেখলাম, চাদর ফোম সরিয়ে দেখলাম ডায়েরিটা বিছানার নিচে রাখা আছে কিনা, কিন্তু পেলাম না। আলমারি ওয়ার্ড্রপে খুঁজলাম, পেলাম না। ডায়েরিটা তবে কোথায় রাখা হয়েছে? পুরো রুমটা নিখুঁতভাবে পর্যবেক্ষণ করলাম। দেয়ালে একটা পেন্টিং ঝোলানো আছে, পেন্টিংটা নিয়ে দারুণ স্মৃতি আছে। মধুর সেই স্মৃতির কথা মনে পড়তেই বুকটা ভালো লাগায় ভরে ওঠে। একবার ফাল্গুনের প্রথম দিবসে রিমন আমার সঙ্গে অভিমান করলে তার অভিমান ভাঙানোর জন্য চেষ্টা করতে থাকি। ১,৫০০ টাকা দিয়ে একটা পেন্টিং ক্রয় করে তাকে গিফট করেছিলাম। পেন্টিংটা তৈলচিত্রে একটা গোলাপের চিত্র অঙ্কিত করা হয়েছে। গোলাপটির যতগুলো পাপড়ি আছে প্রতিটা পাপড়িতে নিখুঁতভাবে যত্ন সহকারে কাল্পনিক একজন মহিলার ছবি আঁকা হয়েছে। মহিলাটি তার মুখে আঙ্গুল ঢুকিয়ে দিয়ে তুষ্টতায় চুষে চলছে। আঙ্গুলটা মহিলাটির নয়, কোনো এক পুরুষের, অথচ পুরুষটাকে পেন্টিং এ দেখা যাচ্ছে না। আমার দৃষ্টি পেন্টিংটার দিকে জমে আছে। আজকে পেন্টিংটা দারুণ লাগছে আমার চোখের ধারায়, অথচ একদিন এতটুকুও ভালো লাগেনি। ক্রয় করার দিন ভালো মন্দ না বুঝেই কিনেছিলাম। আচমকা মনে হলো এটা তো রিমনের খুব পছন্দের পেন্টিং। মনটাও হঠাৎ বলে উঠলো এই পেন্টিং এর আড়ালে লুকিয়ে রেখেছে, হতেও পারে। পেন্টিংটা সরিয়ে দেখতে হবে। উৎসাহ ও কৌতূহল নিয়ে পেন্টিংটার নিকট গেলাম। রুমের এক কোণে রাখা চেয়ার এনে পেন্টিংটা যেখানে লাগানো সেই বরাবর মেঝের উপর স্থাপন করলাম। চেয়ারের উপরে উঠে পেন্টিংটা ধীরস্থির ভাবে দেয়াল থেকে সরিয়ে নিলাম। পেন্টিংটা সরাতেই চোখটা জলজল করে উঠলো আমার। আবেগের বশে মুখে এক ফালি হাসি ফুটলো। রিমনের ডায়েরিটা পেন্টিং এর আড়ালেই ছিল এতদিন। কাঠ দিয়ে চতুর্ভুজ বানানো হয়েছে, যার ভিতরে ডায়েরিটা রাখা আছে। নির্বিঘ্নে যেন ডায়েরিটা এঁটে আছে। ভূমিকম্প হলেও হয়তো এটা এদিক সেদিক হবে না। হাস্যোজ্জ্বল চেহারা বানিয়ে খুশি মন নিয়ে ডায়েরিটা দেয়াল থেকে সরালাম এবং চেয়ার থেকে নেমে এলাম। বেডে বসলাম উত্তেজনা নিয়ে। মনেতে উচ্ছ্বাস ও উদ্দীপনা বিরাজ করছে। নিশ্চয়ই রিমন আমাকে নিয়ে ডায়েরিতে দারুণ দারুণ স্মৃতিমাখা কথা লিখে রেখেছে, যেগুলো আমি দেখতে পেলে মন তৃপ্তিতে ভরে যাবে এবং তাকে সেসব জানাতে গিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করতে গেলে সে লজ্জা পেয়ে যাবে। এটার জন্যই হয়তো সে ডায়েরিটা এভাবে লুকিয়ে রেখেছিল। ডায়েরির এই পাতায় এতটুকু লেখা উল্লেখ করা আছে। রিমনের লেখা পড়ে নিজের উপরই কেন যেন রাগ হলো। এতক্ষণ তবে প্রচন্ড রকমের উৎসাহ নিয়ে একটা বাজে ডায়েরির খোঁজ করেছিলাম। রাজ্যের যাবতীয় আগ্রহ উৎকণ্ঠা ডায়েরির পাতায় উল্টিয়েছি। এরকম একটা নীল ডায়েরি হাতে নিয়ে পড়তে শুরু করেছি কি শুধু রাগ জমাতে? ডায়েরির একটা কথাও সত্য নয়। রিমন কেমনে পারলো আমাকে নিয়ে এত সব মিথ্যাচার করতে? আমাকে চরিত্রহীন বানানোর অধিকার তাকে কে দিল? রাগে গা জ্বলছিল। মনে হচ্ছিল রিমন নিজ হাতে আমার শরীরের সমস্ত ত্বক কেটে তাতে কাঁচামরিচ ডলে দিয়েছে। রাগের চরম মাত্রায় পৌঁছে যাওয়ায় মন খুব করে চাচ্ছিল ডায়েরিটা ছিঁড়ে ফেলতে। একজন নারী সবচেয়ে বাজেভাবে আহত হয় তার চরিত্রের মাঝে কেউ কালেমা লেপন করলে। নারী সবকিছু মুখ বুজে সহ্য করতে পারে, চারিত্রিক কুৎসা রটানোকে নয়। কোন নারী তার বিরুদ্ধে অপবাদ সহ্য করতে পারে না। নারীর মূল্যবান সম্পদ তার চরিত্র। যদি সবচেয়ে প্রিয় মানুষটি সেই চরিত্রে দাগ লাগায়, তবে সেই মানুষটিও আর তার প্রিয় পাত্র থাকে না, হয়ে যায় সবচেয়ে ঘৃণিত ব্যক্তি। রিমন আমাকে অপবাদ দিয়ে সে তার ভালোবাসাকে অমর্যাদা করেছে, সেই সাথে অমানুষের হিসেবে পরিচয় দিয়েছে।